আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেশের রাজনীতিতে এখন যে খেলাটা চলছে সেটা উপর থেকে দেখে হয়তোবা খুব সাধারণ কিংবা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আপনি যদি এই রাজনীতির ভেতরের সমীকরণগুলো একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখবেন ভেতরে ভেতরে এক অদ্ভুত এবং অচিন্তনীয় মেরুকরণ কিন্তু ঘটতে যাচ্ছে। আমরা সবাই দেখছি সংসদে এবং রাজপথে বিরোধী দল হিসাবে জামাতে ইসলামী এবং এনসিপি, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির উপর প্রকৃতপক্ষে কতটা ভয়াবহ চাপ তৈরি করছে। তারা ক্ষমতার ভাগ চাইছে, প্রশাসনে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে এবং দাবি না মানলে সরকার অচল করে দেওয়ার একটা প্রচ্ছন্ন হুমকিও কিন্তু তারা নানাভাবে দিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো, এই প্রবল চাপের মুখে বিএনপি সরকার আসলে টিকে থাকবে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনীতির এমন একটা সমীকরণ আমাদের সামনে আসছে যা শুনলে হয়তোবা অনেকেই চমকে উঠতে পারেন, কিন্তু রাজনীতির মাঠে তো আসলে শেষ কথা বলে কোনো কিছুই থাকে না, বা রাজনীতিতে শেষ বলেও কোনো কিছু থাকে না। আপনারা একটু ভেবে দেখুন, বিএনপি এখন আক্ষরিক অর্থেই একটা সাঁড়াশি আক্রমণের মুখে কিন্তু পড়ে আছে। একদিকে তাদের নিজেদের যে বিশাল কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদের প্রত্যাশা মেটানোর চাপ, অন্যদিকে বিরোধী দলে থাকা জামাত এনসিপির লাগাতার হুঙ্কার। জামাত চাইছে ঐক্যমতের সরকারের নামে মন্ত্রিত্ব, আর সেই সাথে প্রশাসনে তাদের যে শিকড় তৈরি হয়েছে সেটাকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা। এখন বিএনপি যদি তাদের এই দাবিগুলো পুরোপুরিভাবে মেনে নেয় তাহলে কিন্তু বিএনপির নিজেদের রাজনৈতিক অস্তিত্বই বর্তমান সময়ে এসে, বর্তমান প্রেক্ষাপটে এসে হুমকির মুখে পড়বে। কারণ তখন সরকারের স্টিয়ারিং আর একা বিএনপির হাতে থাকবে না, চলে যাবে বিরোধী দলের হাতে। কিন্তু বিএনপি যদি এই দাবি না মানে তাহলে জামাত রাজপথ গরম করবে, সংসদে ওয়াকআউট করবে এবং সরকারকে শান্তিতে এক মুহূর্ত কিন্তু দেশ চালাতে দেবে না। ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিএনপির সামনে টিকে থাকার সবচেয়ে বড় এবং আমি মনে করি হয়তোবা একমাত্র ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে তাদের এক সময়ের চিরশত্রু, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির মাঠে থাকা আওয়ামী লীগ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন, রাজনীতির মাঠে এখন সবচেয়ে বেশি যে গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছে সেটা হলো জামাতের এই প্রবল এবং আগ্রাসী চাপকে কমপক্ষে কাউন্টার দেওয়ার জন্য বিএনপিকে বাধ্য হয়েই আওয়ামী লীগকে মাঠে ফেরানোর সুযোগটুকু করে দিতে হবে। তবে বিষয়টা এমন নয় যে বিএনপি খুব ভালোবেসে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, বরঞ্চ এটা হবে তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব যেটি রয়েছে সেই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা বাধ্যবাধকতা। কারণ মাঠে যদি একটা শক্তিশালী তৃতীয় পক্ষ থাকে তাহলে জামাতের বর্তমান সময়ে যে একক আধিপত্য আর ব্ল্যাকমেইল করার ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এখন আপনারা হয়তো বা মনে করতে পারেন আওয়ামী লীগ মাঠে ফিরবে, ওকে, কিন্তু আওয়ামী লীগ কিভাবে মাঠে ফিরবে? প্রশ্ন আসতে পারে, তাদের উপর তো নানা রকম নিষেধাজ্ঞা বা আইনি খড়গ ঝুলছে। এখানে আসলে রাজনীতির আসল যে ম্যাজিক সেই ম্যাজিকটা কাজ করবে। এই ফেরাটা কিন্তু খুব ঢাকঢোল পিছিয়ে হবে না। হয়তো দেখবেন হঠাৎ করেই প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি একটু নরম অবস্থান নিচ্ছে, ধরপাকড় কমে যাচ্ছে, কিংবা যেসব আইনি নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো আইনি মারপেচেই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এটাকে আপনি চাইলে একটা গোপন সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন। বিএনপি হয়তো চাইবে আওয়ামী লীগ মাঠে অন্তত এতটুকু শক্তি নিয়ে টিকে থাকুক যাতে জামাতকে বোঝানো যায় যে বেশি বাড়াবাড়ি করলে বিকল্প আমাদের হাতেও আছে, মানে বিএনপির হাতেও আছে। এই যে পুরো প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়ার পেছনে কিন্তু আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছে, আর সেটা হলো আন্তর্জাতিক লবিং। আপনারা যদি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দিকে একটু তাকান বা একটু ভালো করে নজর দেন
তাহলে দেখবেন গত কিছুদিন ধরে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে একটা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু এখন আর আগের মতো আগ্রাসী কিংবা আক্রমণাত্মক ভাষায় মুচো কথা বলছেন না, বরং তাদের বক্তব্য একটা অদ্ভুত নরম এবং দায়িত্বশীল সুরে বর্তমান সময়ে শোনা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে বর্তমান সময়ে তারা বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বিশেষ করে মৌলবাদ বা উগ্রপন্থার যে উত্থান সেটা ঠেকাতে হলে আওয়ামী লীগের মতো একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক শক্তির উপস্থিতি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য কতটা জরুরি। দেখুন সুপ্রিয় দর্শক, এই যে নরম বয়ান, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা মূলত পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশী দেশগুলোকে একটা বার্তা দেয়া। আর এই লবিংটা বর্তমান সময়ে আওয়ামী লীগের পক্ষে এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক মহল থেকেও বর্তমান সরকারের উপর কিন্তু একটা প্রচ্ছন্ন চাপও ইতিমধ্যে আসতে শুরু হয়েছে রাজনীতিতে ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করার জন্য। বিএনপি সরকারও খুব ভালো করে জানে যে আন্তর্জাতিক মহলের সমর্থন ছাড়া বর্তমান বিশ্ব বাস্তবতায় ক্ষমতায় টিকে থাকা প্রায় অসম্ভব। ফলে একদিকে আন্তর্জাতিক মহলের চাপ এবং অন্যদিকে দেশের ভেতরে জামাতের ব্ল্যাকমেল, এই দুয়ের জাতাকলে পড়ে বিএনপিকে হয়তো বাধ্য হয়েই আওয়ামী লীগের জন্য একটা রাজনৈতিক স্পেস তৈরি করে দিতে হচ্ছে। কিন্তু দেখুন সুপ্রিয় দর্শক, এই যে এতগুলো বিপরীতমুখী শক্তিকে একসাথে ম্যানেজ করে চলার চেষ্টা, এটা কি আসলে কোনো টেকসই সমাধান? দেখুন, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমার মনে হয় এখানেই কিন্তু বর্তমান সরকারের বড় ভুলটা হতে চলেছে। আপনি যখন প্রশাসনকে ব্যবহার করে কখনো জামাতকে দমানোর চেষ্টা করবেন, আবার কখনো আওয়ামী লীগকে আড়ালে আবডালে রাজনীতি করার জন্য জায়গা করে দেবেন, তখন কিন্তু এই যে পুরো রাষ্ট্রযন্ত্র, এই পুরো রাষ্ট্রযন্ত্রের ভেতরেই একটা মারাত্মক বা জঘন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হবে। এই যে মারাত্মক এবং বিভ্রান্তিকর পরিস্থিতি, এই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়লে প্রশাসন প্রকৃতপক্ষে কার কথা শুনবে, কার দিকে কঠোর হবে, কার দিকে নরম হবে, এই বিষয়টা কিন্তু সে দৃষ্টি হারিয়ে ফেলবে। এবং যখনই প্রশাসন এই বিষয় থেকে দৃষ্টি হারিয়ে ফেলবে, অর্থাৎ চেইন অফ কমান্ড যেটি রয়েছে একটি রাষ্ট্রযন্ত্রের সরকার ব্যবস্থার, সেটি যখন ভেঙে পড়বে, তখন কিন্তু সেই রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলার ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো সবই দুর্বল হয়ে যায়। এবং এই দুর্বলতার সুযোগ কিন্তু তৃতীয় পক্ষ, দ্বিতীয় পক্ষ যারা রয়েছে তারা যে কোনো সময় নিয়ে নিতে পারে। এই যে প্রশাসনের বুঝতে না পারা যে তারা আসলে কার নির্দেশ শুনবে বা কোন নীতিতে চলবে, এটা কিন্তু একটি বড় সমস্যা। একদিকে সরকারের ভেতরে থাকবে সিদ্ধান্তহীনতা, অন্যদিকে রাজপথে বিরোধী দলের লাগাতার অসহযোগিতা। এর অবশ্যম্ভাবী পরিণত হলো একটি অচল এবং ডিসফাংশনাল সরকার। সরকার ক্ষমতায় থাকবে ঠিকই, কিন্তু তাদের কোনো কার্যকারিতা কোনোভাবেই থাকবে না। উন্নয়ন থমকে যাবে, অর্থনীতিতে স্থবিরতা আসবে এবং সাধারণ মানুষের মনে চরম হতাশা তৈরি হবে। এই হতাশার বিষয়ে আমি একটু পরে কথা বলছি। এর আগে আরেকটি বিষয় বলে নিই। আর ঠিক এই চরম চূড়ান্ত পরিস্থিতি হিসাবে বাংলাদেশের রাজনীতিতে একটা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা ক্রমশ কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। কারণ যখন সরকার দেশ চালাতে গিয়ে পদে পদে হোঁচট খাবে, যখন গোপন সমঝোতাগুলো একে একে ফাঁস হতে শুরু করবে এবং যখন জনগণের ক্ষোভ একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকবে, তখন কিন্তু বর্তমান কাঠামোতে দেশ চালানো কোনোভাবেই আর সম্ভব হবে না। বিএনপি হয়তো বর্তমান সময়ে ভাবছে তারা এই ব্যালেন্সিং গেমটা খেলে নিজেদের মেয়াদ যেভাবে হোক পার করতে পারবে, কিন্তু বাস্তবতা হলো এতগুলো প্রেসার কুকার যখন একসাথে ফুটতে শুরু করে, তখন বিস্ফোরণ ঠেকানো কিন্তু কারো পক্ষেই সম্ভব হয় না। শেখ হাসিনা এবং জয়ের আন্তর্জাতিক লবিং, জামাতের এই আগ্রাসী রাজনীতি এবং বিএনপির বর্তমান সময়ে চ্যালেঞ্জিং মোকাবেলার মরিয়া চেষ্টা, সব মিলিয়ে পরিস্থিতি এমন একটা দিকে এগুচ্ছে যেখানে রাজনীতি আবারও নতুন করে হিসাব নিকাশ চাইবে।
আর সেই নতুন হিসাব মেলানোর একটা উপায় হয়ে দাঁড়াতে পারে একটা মধ্যবর্তী নির্বাচন। তবে এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে বর্তমান সময়ে যে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে তা কিন্তু নয়। কারণ বিএনপি একইভাবে যেমন বিভিন্ন ধরনের চাপ মোকাবেলা করছে, বিভিন্ন ধরনের সমঝোতার ভান্ডার তালা খুলে রেখেছে, তদ্রূপ তারা কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করার যে সিস্টেম, যে মেকানিজম, সেটিও কিন্তু বর্তমান সময়ে ব্যবহার করছে। আপনারা গণমাধ্যম খুললে দেখবেন মাঠ থেকে শুরু করে ঘাট, এমনকি সদর থেকে শুরু করে পাড়া মহল্লায় সব জায়গায় কিন্তু বিএনপি তাদের যে সকল প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে যে সকল প্রতিশ্রুতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি ভাইরাল হয়েছে, যেমন ধরুন ফ্যামিলি কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিন যারা রয়েছেন তাদের ভাতা, এগুলো কিন্তু তারা বর্তমান সময়ে বাস্তবায়ন করা শুরু করেছে। এমনকি শহীদ জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক, ওনার যে খাল খনন করার বাংলাদেশে একটা প্রচলিত ইতিহাস ছিল, সেই ইতিহাসের ধারা অনুযায়ী কিন্তু বর্তমান সময়ে তারেক রহমান একই পথে হাঁটছেন। অর্থাৎ তিনি বর্তমান সময়ে জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভটা নিবারণ করার চেষ্টা করছেন। কিন্তু দেখুন দর্শক, বাস্তবতা কি? বাস্তবতা হলো জনগণ খাল খনন দিয়ে কিন্তু পেট ভরে না, জনগণ ফ্যামিলি কার্ড দেখে কিন্তু পেট ভরে না। বর্তমান সময়ে বাজারের দিকে তাকান, বর্তমান সময়ে বিদ্যুতের দিকে তাকান, বর্তমান সময়ে এসে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের দিকে তাকান। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে এই সকল বিষয় নিয়ে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বিগত 15 বছর 17 বছর এই যে দেশে যে অরাজকতা হয়েছে, অর্থাৎ তিনি আওয়ামী লীগকে দোষ দিয়েছেন। আওয়ামী লীগ যে লুটপাট করেছে, সেই লুটপাটের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেই ক্ষতিগ্রস্ত দেশকে সচল করতে একটু টাইম লাগবে। সুপ্রিয় দর্শক, ওনার এই ধরনের বক্তব্য বর্তমান সময়ে গণমাধ্যমে দেওয়ার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে, আমি একটু আগে যে কথাগুলো বললাম, যে জনগণ যখন খুবই ফুঁসে ওঠে বা একটি দেশ যখন সব দিক থেকে অচল অবস্থায় চলে যায়, তখন কিন্তু সেটা কোনোভাবেই জনরোষ ঠেকাতে পারে না। এবং একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে জামাত, এই সব কিছু মিলিয়ে যখন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপি সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছেন, তখন কিন্তু ওনার ওই ধরনের বয়ান গণমাধ্যমে দেয়া ছাড়া বা জনগণকে বোঝানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। এবং এই অবস্থায় কিন্তু বাংলাদেশের রাজনীতি, আমি প্রথমে যেভাবে শুরু করেছিলাম নতুন মেরুকরণ দিয়ে, সেই নতুন মেরুকরণের একটি ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি দেশ সম্পূর্ণভাবে অচল অবস্থায় চলে যায়, তাহলে মধ্যবর্তী নির্বাচন দেয়া ছাড়া বিএনপির হাতে কোনো ধরনের অপশন থাকবে না। এবং আওয়ামী লীগের উপস্থিতি সেখানে অবশ্যই থাকবে। এবং আওয়ামী লীগের উপস্থিতিতে যদি সেই নির্বাচন হয়, তাহলে জামাতের ভরাডুবি কিন্তু আমরা বিগত যে নির্বাচন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা কিন্তু দেখেছি। এবং এই যে জনগণের ক্ষোভ, দুই আমল মিলিয়ে, অর্থাৎ বিএনপির বর্তমান এই অল্প সময় এবং পূর্বের অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর, তাতে করে কিন্তু জনগণ সর্বোপরি আওয়ামী লীগকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ জামায়াতের ভরাডুবি কিন্তু ইতিমধ্যে দেখা হয়ে গেছে। এবং আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন জামায়াত বর্তমান সময়ে যে 70-77টি আসন পেয়েছে, সেটিও তারা পাওয়ার সম্ভাবনা রাখে না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় আবার ক্ষমতায় যাবে। এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে যায়, তাহলে শেখ হাসিনার এই যে ফাঁসির রায় কিংবা শেখ হাসিনার দেশে ফিরে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা তুড়িয়ে দিয়ে উড়িয়ে দেবে, যেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে সচরাচর ঘটে থাকে। তবে এর বিপরীতও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তারেক রহমান বা বিএনপির সরকার বর্তমান সময়ে অত্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা যেহেতু চালিয়ে যাচ্ছেন, তার মানে তারা জনগণের এই ক্ষোভ যেন আগ্নেয়গিরি থেকে অগ্নুপাতের রূপ না নেয়, সেই দিকেও নজর রাখছেন। এবং তারা এই মধ্যবর্তী নির্বাচনের যে গুঞ্জন, সেটি ঠেকানোর জন্য এবং তাদের মেয়াদ পূর্ণ করার জন্য, দেশকে স্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এবং সর্বাত্মক এই চেষ্টা করতে গিয়ে কিন্তু অলিখিত সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর পর জামায়াতের বর্তমান যে এই লম্পজম্প কিংবা
সংসদে গিয়ে যে ওয়াকআউট করার যে প্রবণতা, সেটিও কিন্তু আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা শুরু করবে। সুতরাং উপসংহারে আমি একটি কথাই বলবো, দেশে রাজনৈতিক পর্দার আড়ালে যে সকল ঘটনা ঘটুক না কেন, আমরা সাধারণ জনগণ প্রকৃতপক্ষে শান্তি চাই। সাধারণ জনগণ কোনো ধরনের অস্থিতিশীলতা চাই না। আমাদের যে সকল মৌলিক অধিকার সমূহ রয়েছে, সেই সকল মৌলিক অধিকার সমূহ, আমাদের দেশের অর্থনীতির চাকা যেটি রয়েছে, সেই অর্থনীতির চাকা, এবং আমরা জনগণের যে স্বার্থ রাষ্ট্রযন্ত্রের কাছে রয়েছে, সেই স্বার্থগুলো পূরণ হোক, এটি চাই। আমরা স্বল্প দামে চাল খেতে চাই, ডাল খেতে চাই, আমরা বিদ্যুৎ পেতে চাই নিরবিচ্ছিন্নভাবে, আমরা জ্বালানির সংকট যেন না হয় সেই ভুক্তভোগী আমরা হতে চাই না। সুতরাং নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা যে কৌশলেই দেশ পরিচালনা করুন না কেন, যে কৌশলেই রাষ্ট্রযন্ত্র পরিচালনা করুন না কেন, জনগণের ভালো যেন তারা নিশ্চিত করেন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনার উপর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানাতে চান, বলতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।